50,000 টাকার একটা ফোন থেকে আপনার একদম বেসিক চাহিদা কি থাকতে পারে? ফ্ল্যাগশিপ একটা চিপসেট, বড় সড়ো একটা ব্যাটারি, টেলিফোটো ক্যামেরা আর সুন্দর একটা ডিসপ্লে হলেই হয়, তাই না? এই সব কিছুই অফার করতেছে এই স্যার রেডমি K90। এই জন্যই হয়তো আপনাদের চাহিদার একদম শীর্ষে আছে এই ফোনটা, কারণ কিছুদিন আগে যখন রেডমি K90 Pro Max এর ভিডিওটা করলাম, ভাই ওইটার কমেন্ট সেকশন পুরো ভরা জাস্ট এটার রিভিউর জন্য। রেডমির কে সিরিজটা নিয়ে আপনাদের মোটামুটি ভালোই পরিচয় থাকার কথা এতদিনে। এটা হচ্ছে ওদের পারফরমেন্স সেন্ট্রিক একটা লাইন আপ। মিড বাজেটে তারা বেস্ট পারফরমেন্সটা অফার করে অনেক বছর যাবত। শুধু পারফরমেন্স দিয়ে বাকি সব জায়গায় পানি ঢেলে দিছে কিনা সেই জিনিসটাই দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম তানভীর আছি আপনাদের সাথে। আর আপনি যদি 50,000 টাকার আশেপাশে ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। শুরুতেই জানিয়ে দিই, রেডমি K90 এর ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ভ্যারিয়েন্ট হচ্ছে পোকো F8 Pro। ফার্স্টলি আপনার জেনে নেওয়া দরকার এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি কি। নাম্বার 1, রেডমি K90 তে 4টা কালারের ভেরিয়েশন আছে, যেখানে F8 Pro তে আছে 3টা। নাম্বার 2, K90 তে সর্বোচ্চ 1 TB পর্যন্ত স্টোরেজ অপশন আছে, যেখানে F8 Pro তে আছে 512 GB পর্যন্তই ম্যাক্স। নাম্বার 3, K90 তে অলমোস্ট 1000 mAh এর বেশি ব্যাটারি আছে, যেখানে F8 Pro তে আছে শুধুমাত্র 6210 mAh, যার কারণে K90 তে ওয়েটটাও কিছুটা বেশি F8 Pro এর তুলনায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রেডমি K90 তে আছে চাইনিজ ইউআই আর পোকো F8 Pro তে আছে গ্লোবাল ইউআই। এছাড়া বাদবাকি যা যা আছে সবই দুইটার সেম। আর এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে SMS গ্যাজেট। SMS গ্যাজেটটি শুধু চাইনিজ ফোনের জন্য রিনাউন্ড তা কিন্তু না, গ্লোবাল হোক বা চাইনিজ সবকিছু পেয়ে যাবেন তাদের কাছে। বসুন্ধরা, যমুনা সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের আউটলেট আছে। আমি ডিসক্রিপশন বক্সে ওদের ওয়েবসাইট লিঙ্ক সহ যাবতীয় যত ডিটেলস আছে সব দিয়ে দিচ্ছি। তবে ভাই দামটা কিন্তু এখনো স্টেবল না। এটার দাম 52 থেকে 55,000 টাকার আশেপাশে ঘুরতেছে। আর মার্কেট ভাই এখন গরম, তাই দামটা একটু বেশি। একটু স্টেবল হোক, 50,000 টাকার ঘরে আসুক বা 50-এর নিচে নামুক, তখন ভাই ঝোপ বুঝে কোপটা দিয়ে দিন। তবে কোপ যখনই দেন না কেন ঠকবেন না পারফরমেন্সের দিকে, কারণ কে সিরিজের Xiaomi সবসময় ফ্ল্যাগশিপ চিপসেট ইউজ করে। K90 তেও তারা স্ন্যাপড্রাগন 8 Elite দিয়েছে, সাথে আছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ। আগের বছর K80 Pro তে এই চিপসেটটা আমরা দেখেছি। আর 8 Elite এর পারফরমেন্স কেমন সেটা ভাই আপনাদের সবারই কম বেশি আইডিয়া আছে, কারণ গত বছরের শেষ থেকে এখন অব্দি পর্যন্ত এই চিপসেট একাই কাঁপাই দিছে। বাট কনসার্ন হচ্ছে অন্য জায়গাতে। লাস্ট ইয়ার K80 আর K80 Pro এর ভিডিওতে বলেছিলাম K80 এর তুলনায় K80 Pro তে বেশি হিট হচ্ছিল 8 Elite এর কারণে। সো এবার নতুন মডেলে এসে দেখতে হবে এই হিট ম্যানেজমেন্ট নিয়ে K90 কতটুকু ইমপ্রুভমেন্ট এনেছে। আর এই অগ্নি পরীক্ষা আমরা শুরু করতে যাচ্ছি ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট দিয়ে। কিন্তু প্রথম টেস্টে গিয়ে দেখি আগের অবস্থায় আছে। একবার টেস্ট রান করে হিট টাচ করেছে 43 ডিগ্রি পর্যন্ত। আর এই 43 ডিগ্রি কিন্তু নর্মাল কোনো টেম্পারেচার না, ফোন হাতেই রাখা যাচ্ছিল না। তার উপর এখনো চলে শীতকাল, মানে বুঝতে পারতেছেন গরমে জিনিসটা আরো বেশি হবে। তো একটা কাজ করতে পারেন, মনে করেন শীতে কোথাও ঘুরতে গেছেন, শীত খুব, আপনার হাত পা কাঁপতেছে, আপনি ফোনে একটা স্ট্রেস টেস্ট রান দিয়ে ফোনটা ধরে বসে থাকবেন, দেখবেন আপনার হাত গরম হয়ে গেছে। এটা একটা প্লাস পয়েন্ট। এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে জোকস অ্যাপার্ট, এরপরে যখন আমরা AnTuTu বেঞ্চমার্ক রান করলাম তখনও দেখলাম একই অবস্থা। টেম্পারেচার হিট করেছে 41 ডিগ্রি পর্যন্ত। আর AnTuTu, Geekbench স্ট্রেস টেস্টের রেজাল্টগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতে থাকেন। হিট বেশি হলেও টেস্টের স্কোর কিন্তু আবার ঠিকঠাকই আছে। আমার মতে ভাই হিটটা না প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে না। সব হিট এই একটা ক্যামেরা বাম্পের এই পোর্শনটার মধ্যে আছে, কারণ কি এখানেই প্রসেসরটা বা চিপসেটটা আছে। এই হিটটা যদি প্রপারলি ডিস্ট্রিবিউট হইতো তাহলে এই হিটটা এত বেশি হাতে লাগতো না। আচ্ছা, বেঞ্চমার্কিং টেস্ট, হিটিং টেস্ট সবই তো দেখলাম। এবার আসেন গেমিং এর ব্যাপারটাও দেখি। প্রতিটা গেম আমরা গেমিং মোড অন করে 25 মিনিটের মতো করে খেলেছি। প্রথমে শুরু করতেছি পাবজি দিয়ে। হাইয়েস্ট 90 FPS পর্যন্ত সাপোর্ট করে, কোনো প্রকার ফ্রেম ড্রপ বা স্টাটারিং এর দেখা আমরা পাইনি। 25 মিনিট খেলার পরে চার্জ ড্রপ করেছে 6% আর হিট পেয়েছি 39 ডিগ্রি পর্যন্ত। বাট ডেল্টা ফোর্স খেলার বেলাতে না আমরা কিছু ফ্রেম ড্রপ নোটিস করেছি 15 মিনিট খেলার পরে। ফাইট করার সময় এই জিনিসটা বেশ ভালোভাবে বোঝা যায়, যদিও 120 FPS সাপোর্ট করে, বাট গেমিং এক্সপিরিয়েন্সটা না খুব একটা স্মুথ ছিল না। 2-3টা ম্যাচ খেলেও দেখলাম সেম ফিলই পাচ্ছি। আর স্পেসিফিক ভাবে বললে 25 মিনিট গেম খেলার পর হিট হয়েছিল 40 ডিগ্রির মতো আর চার্জ ড্রপ করেছে 8%। দেন মোটামুটি সিমিলার রেজাল্ট আমরা কল অফ ডিউটির বেলাতেও পেয়েছি। তবে এখানে কিন্তু কোনো প্রকার ল্যাগ বা স্টাটারিং এর দেখা পাইনি। এখানে আমরা ম্যাক্স সেটিংসে খেলেছি পুরোটার সময়। খুব অপটিমাইজ একটা গেম, তাই কোনো প্রকার ইস্যু হয়নি। আর সবার লাস্টে খেলেছিলাম জেনশিন ইম্প্যাক্ট। হাইয়েস্ট 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। অল দ্য টাইম 56-58 FPS এর মধ্যেই লক ছিল। তবে চার্জ একটু বেশি ড্রপ করেছে এখানে। 25 মিনিট খেলার পর 10% চার্জ কমে গেছে আর হিট টাচ করেছে 41.5 ডিগ্রি পর্যন্ত। যেহেতু এটা একটু হাই গ্রাফিক্স, হাই ডিমান্ডিং গেম,
গেম, সো বাকিগুলোর থেকে একটু বেশি হিট হবে, এটাই স্বাভাবিক। মাল্টিপল গেম খেলার পর আমার মনে হচ্ছে যে এই বাজেট সেগমেন্টে বাকি যে কয়টা ফোন আছে সেখান থেকে এই K90টা একটু বেশি হিট হচ্ছে। রেডমি তাদের আইস কুলড হিট ডিসিপেশন সিস্টেমটা ইউজ করেছে, আমার কাছে মনে হচ্ছে ভাই এটা খুব একটা ভালো এফেক্টিভলি কাজ করতেছে না। আর হিটিং নিয়ে যেহেতু কথা হচ্ছে, এটার বডি অ্যান্ড ফ্রেম নিয়ে একটু কথা বলা দরকার। এটা পিছনে গ্লাস ব্যাক পাচ্ছেন আর সাইডে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, আর এই দুই সাইডের জন্য হিটটা হাতে একটু বেশি লাগতেছে। বাট ভাই এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। ক্যামেরা বাম্পটা দেখতে অনেকটা রেডমি K70 এর মতোই, আর পিছনের পার্টটা দেখে মনে হতে পারে যে দুইটা আলাদা আলাদা পার্টিশন, বাট না, একটা সিঙ্গেল গ্লাস পোর্শনই বানানো পুরাটা। ফোনের ওয়েট খুব একটা বেশিও না আবার কমও না, 205-207 গ্রামের মতো ওজন। চারপাশের কর্নার রেডিয়াসটা বেশি হওয়াতে হাতে বেশ কমফোর্টেবল লাগতেছে। সাইজও খুব একটা বেশি না, কম্প্যাক্ট সাইজেরই একটা ফোন। যারা প্রো ম্যাক্স এর জায়গায় প্রো সিরিজের ফোনগুলো প্রিফার করে তাদের কাছে এটা ভালো লাগবে। বাট ওভারঅল ফোনের ওয়েট ব্যালেন্সটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। টপ সাইডটা একটু ভারী মনে হচ্ছে, কারণ আপনি এটার যদি ভিতরের কম্পোনেন্টগুলো দেখেন দেখবেন যে অলমোস্ট 80% কম্পোনেন্টই উপরের সাইডে দেওয়া আছে। এছাড়া এই ফোনে 4টা কালার আছে, সেটা তো আগেই বললাম, 4টাই বেশ স্ট্যান্ডার্ড কালার। সো বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের দিক থেকে আমি বলবো এই ফোনটা মোটামুটি ভালোই একটা পজিশনে আছে। একদম টপ নচ কিছু না, বাট স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে। আর ডিজাইনের পর যে জিনিসটা আপনার বেশি চোখে পড়বে সেটা হচ্ছে ডিসপ্লে। ভালোই ব্রাইট, ভাইব্রেন্ট আর কালারফুল একটা ডিসপ্লে এটা। চারদিকে সিমেট্রিক্যাল ন্যারো বেজেল থাকাতে ইউটিউব বা নেটফ্লিক্সে যেই কন্টেন্টই দেখেন না কেন আই প্লিজিং লাগবে। এক কথায় বললে ভাই খুবই সুন্দর। রেগুলার ইউসেজে বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। তাছাড়া 3500 নিটসের পিক ব্রাইটনেস আছে, কিন্তু এটিসিবাসী অলরেডি জানে যে এটা আসলে তেমন একটা কাজের না, কাজে দেয় HBM মোডটা। এখানে 1200 নিটস পর্যন্ত যেতে দেখেছি, আর এই লেভেলের ব্রাইটনেস কিন্তু এনাফ ডিরেক্ট সানলাইটে ইউজ করার জন্য। অন্যদিকে কন্টেন্ট ওয়াচিং এর জন্য ওয়াইডবাইন L1 সার্টিফিকেশন আছে, তাই নেটফ্লিক্স বা অন্যান্য কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফুল এইচডি তে স্ট্রিম করতে পারবেন। সাথে বোজের সাথে কলাপ করা ডুয়াল স্টেরিও স্পিকারও দিয়েছে, আর এটা আসলে খুব জোস একটা সাউন্ড প্রডিউস করে। তবে K90 Pro Max এ যেমন এক্সট্রাঅর্ডিনারি সাউন্ড পেয়েছি, এটা ওইটার থেকে একটু কম আছে। কিন্তু ডিসপ্লে প্রোটেকশনের ক্ষেত্রে কি ইউজ করেছে সেটা নিয়ে কোনো সলিড ইনফো পাইনি। রেডমি হয়তো তাদের ড্রাগন ক্রিস্টাল গ্লাসটা ইউজ করেছে এখানে, বাট নট শিওর। এটার ইন ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে এটা কিন্তু আলট্রাসনিক, এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। পজিশনটা একদম জোস জায়গায় আছে, একবারে নিচের দিকে না, খুব ইজিলি রিচ করা যাচ্ছে। সো ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারটা সাইডে রাখলে বাদ বাকি ফুল ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেনের জায়গা থাকতেছে না। পারফরমেন্স আর ডিসপ্লে নিয়ে কথা বলা শেষে এখন আসেন একটু সফটওয়্যারটা নিয়েও কথা বলি। Xiaomi ইউজ করেছে তাদের HyperOS 3 অন টপ অফ Android 16। HyperOS নিয়ে ভাই আমাদের অলওয়েজ একটা মিক্সড ওপিনিয়ন থাকে। যার কাছে এটা ভালো লাগে তার খুব বেশি ভালো লাগে, আর যার কাছে ভালো লাগে না সে দেখতেই পারে না। HyperOS আমি বলবো অনেকটা আগের মতোই আছে। যারা আগের রেডমি ইউজার ছিল তাদের কাছে এটা খুবই ফ্যামিলিয়ার লাগবে, বাট যারা আমার মতো একটু সিম্পল মিনিমাল ইউআই পছন্দ করে তাদের কাছে একটু হেভি মনে হবে ফার্স্ট ইউসেজে। এছাড়া ফ্রিতে প্রি ইনস্টল অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন যেগুলো ডিলিট করা যায়, আর চাইনিজ রম হওয়াতে নোটিফিকেশন ডিলিট আপনাকে মাঝে মাঝে ভালোই প্যারা দিবে, বাট বিকাশ বা ফেসবুকের ওটিপি গুলো ঠিকঠাকভাবে রিসিভ হচ্ছিল। পাশাপাশি এখানে টুকটাক কিছু এআই টুলসও পেয়ে যাবেন। বাট ইয়েস, আমাদের রেগুলার ইউসেজে খুব স্মুথলি রান করেছে সবকিছু। অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিড বেশ স্ন্যাপি ছিল, এন্ড একটা ইমপ্রুভমেন্ট আসছে। আগে যে ব্যাকগ্রাউন্ডে রিসেন্ট অ্যাপস ছেড়ে দেওয়ার যে রোগটা ছিল সেটা কিন্তু এবার K90 তে এসে সলভ হয়ে গেছে। এসবের পাশাপাশি আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি। IP6 এর রেটিং আছে, NFC আছে, আয়ার ব্লাস্টার আছে, Wi-Fi 7 আছে, মানে যাবতীয় প্রয়োজনীয় যা যা দরকার আপনার সবই আছে। সবশেষে বাকি থাকে ক্যামেরা। পারফরমেন্স সেন্ট্রিক ফোনে এই একটা জায়গায় এসে সবাই পানিতে ডুবায় দেয় নৌকা। এইটার ক্ষেত্রে না সেম জিনিসটা করে নেই। রেডমি এখানে ভালোই ফোকাস দিছে, একটা প্রপার ট্রিপল ক্যামেরা সেটআপ দিছে, যার মধ্যে একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যেটা হচ্ছে OmniVision OV50M সেন্সর, আর 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এন্ড 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, যেটা গতবারও সেম ছিল। আর ফ্রন্টের ক্ষেত্রেও আগেরবারের মতোই সেম 20 মেগাপিক্সেলের ক্যামেরাটাই আছে। আর এই 4টা ক্যামেরার মধ্যে শুধুমাত্র মেইন ক্যামেরাতেই OIS আছে। সো মেইন ক্যামেরাতে যখন ছবি তুলতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল রেডমি এবার ক্যামেরাটাতে একটু বেশি ভালোই নজর দিয়েছে। পিকচারের ছোট ছোট ডিটেলস লাইক টেক্সট, গাছের পাতা, বিল্ডিং এর টেক্সচার খুব ভালোভাবে ভিজিবল ছিল, শার্পনেসও ভালোই ধরে রাখা ট্রাই করতেছিল, আর ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক আছে। তবে কিছু কিছু ছবিতে হাইলাইট ব্যালেন্সিংটা প্রপার হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড একটু ওভারব্লোন করে রাখে, কালার টোন কিছুটা স্যাচুরেটেড, গ্রিন অ্যান্ড রেড সাবজেক্ট পেলে কিছুটা কালার বুস্ট করে, তবে ম্যাক্সিমামের কাছেই ভাই ছবিগুলো দেখতে ভালো লাগবে। আলট্রাওয়াইড ক্যামেরাটা ভাই একদম অ্যাভারেজ লেভেলের, বাট ওভারঅল কালার অ্যাকুরেসিটা কনসিস্টেন্ট, মেইন ক্যামেরার সাথে কালার মিল রাখার ট্রাই করে। তবে এখানে যদি 8 মেগাপিক্সেল না দিয়ে আর একটু বেটার কোনো সেন্সর দিত তাহলে আরো অনেক বেশি খুশি হইতাম। আর পোর্ট্রেটের দিক দিয়ে আসলে আসল অ্যাডভান্টেজ পাওয়া যায় টেলিফোটো লেন্সের। 2.5x এর পোর্ট্রেট গুলো দেখতে খুবই সুন্দর আসে, ফেস ডিটেলস মোটামুটি ভালোই থাকে, আবার মাঝে মাঝে হালকা সফটেনিং এফেক্টটাও দেয়। আর রেডমি ডিভাইসের এজ ডিটেকশন বেশ কনসিস্টেন্ট ছিল শুরু থেকেই, তবে এখন দেখতে
দেখতেছি কিছু কিছু ছবিতে চুলের আশেপাশে একটু কেটে ফেলে। এছাড়া ভাই একটা পারফরমেন্স ফোকাসড ফোনে যে ক্যামেরা আউটপুট পাচ্ছি এতে আমি হ্যাপি। এছাড়া টেলিফটো লেন্স দিয়ে আপনি ম্যাক্সিমাম 30x পর্যন্ত জুম করতে পারবেন, বাট জুম করার পর যে ছবিটা আপনি পাবেন সেখানে ভাবে ডিটেলস বলতে কি আছে সেটা আপনি বুঝবেন না। ছবি প্রসেস হওয়ার পর আপনি যখন দেখবেন তখন আপনার মনে হবে যে পুরো সুন্দর করে হাতে আঁকা একটা অয়েল পেন্টিং। তবে ফোনের যে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা আছে এটাকে আমি বলবো ডিসেট। ডে লাইট কন্ডিশনে সেলফিগুলো বেশ শার্প অ্যান্ড ডিটেইলড থাকে, স্কিন টোনটাও ব্যালেন্স রাখে, মুখের টেক্সচার, চুল, দাড়ি ন্যাচারাল রাখার ট্রাই করে, ব্রাইট লাইটেও এক্সপোজার ঠিকমতো ম্যানেজ করে। আর ভিডিও সেকশনে আসলে আপনি সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন মেইন ক্যামেরাতে, বাট মানুষ নর্মালি 4K 30 FPS এ ভিডিও করবে। তবে ঝামেলা হচ্ছে আলট্রা ওয়াইডে ম্যাক্সিমাম সাপোর্ট করে 1080p 30 FPS। এটা ভাই বড়সড় একটা ড্রব্যাক লেগেছে আমার কাছে। তবে মেইন ক্যামেরার যে আউটপুটটা পেয়েছি সেটা আমি মোটামুটি বলবো ভালোই আছে, আগের থেকে বেশ ইমপ্রুভ হয়েছে বলা যায়। ইউজফুল ফুটেজ পেয়েছি, ডিটেলস অ্যান্ড স্টেবিলিটি ভালোই পাবেন। মূল কথা ভাই পারফরমেন্সে 100% পুশ করে ক্যামেরা যে একদম ফোকাস দেয়ই নেই এই ব্যাপারটা কিন্তু এই ফোনের ক্ষেত্রে যাচ্ছে না। তবে ভাই আলট্রা ওয়াইডে যদি একটু বেটার ক্যামেরা দিত, অ্যাটলিস্ট 4K 30 FPS এর সাপোর্টটা থাকতো, তাহলে ভিডিও সাইডটা আরেকটু বেশি কভার আপ করা যেত। সেম কথাটাই বলবো ফ্রন্ট ক্যামেরাতে। এখন যেহেতু অনেক মানুষ ফ্রন্ট ক্যামেরাটাও বেশি ইউজ করে ব্লগিং এর ক্ষেত্রে, পার্সোনাল শুটিং এর ক্ষেত্রে, সো আমি বলবো নিজের জন্য যদি 50,000 টাকা খরচ করে একটা ফোন নেই তাহলে অ্যাটলিস্ট আমি আশা রাখবো যে আমার ফ্রন্ট ক্যামেরাটা 4K 30 FPS এ শুট করতে পারে। যাই হোক, ভিডিওতে নিরাশ করলো, নিরাশ করবে না ব্যাটারিতে। 7100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে এতে, সিলিকন কার্বন ব্যাটারি, যেটা দিয়ে হেভি গেমিং বা কন্টেন্ট কনজাম্পশন যাই করেন না কেন একদিন নিশ্চিন্তে চালাতে পারবেন, কোনো টেনশনই রাখা লাগবে না। চার্জিং এর দিক থেকেও ফোনটা সেফ সাইডেই আছে, 100 ওয়াটের চার্জার বক্সেই আছে। ফুল চার্জ হতে 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগতেছে। আর 22.5 ওয়াটের রিভার্স চার্জিং থাকলেও নেই কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। সো সব মিলিয়ে বলা যায় ব্যাটারি সেকশনে এই ফোন আপনাকে একদমই নিরাশ করবে না। আফটার অল দিস ডিসকাশন এখন প্রশ্ন দাঁড়ায় 50,000 টাকার আশেপাশে এইটা আপনার জন্য ভালো একটা ডিল কিনা। আমি বলবো এটা টোটালি ডিপেন্ড করে আপনার চুজিং অ্যান্ড আপনার চাহিদার উপর। 50,000 টাকার আশেপাশে একদম হেড টু হেড কম্পিট করতেছে এই দুইটা ফোন, নিউ 11 আর রেডমি K90। দুইটার স্পেক কি প্রায় সিমিলার অ্যান্ড দুইটাই চাইনিজ রমের। বাট আমি যদি একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে বলি তাহলে বলবো রেডমি K90তে কিছু জায়গায় এগিয়ে থাকবে, আবার কিছু জায়গায় নিউ 11ও এগিয়ে থাকবে। যেমন K90 আপনাকে একটা রিফ্রেশ লুক দিচ্ছে, বেটার একটা ক্যামেরা সেট আপ পাচ্ছেন। আর শুরুতে যেহেতু বললাম এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ব্যালেন্সড ফোন, তার মেন কারণ হচ্ছে এটাতে 2.5x একটা টেলিফটো লেন্স আছে। সো আপনার 50,000 টাকার আশেপাশে যদি ফোন নিতে হয় পারফরমেন্স সেন্ট্রিক আর আপনি ক্যামেরাটাও কম্প্রোমাইজ করতে চান না, সেই ক্ষেত্রে দিস ইজ এ গুড ডিল ফর ইউ। অ্যান্ড আপনার যদি চাইনিজ রোমে অ্যালার্জি থাকে দেন ইউ ক্যান গো ফর পোকো F8 Pro। এন্ড অফ দ্য ডে আমি বলবো ভাই এটা খুব সলিড একটা ডিল। কে সিরিজের আলাদা একটা লেগাসি আছে। আমি নিজে K30 ইউজার, মানে পোকো F2 Pro ইউজার। এই বছর আইসা নষ্ট হইলো, প্রায় 5 বছরের মতো ফোনটা চালাইছি। অ্যান্ড আমার একটা সফট কর্নার আছে কে সিরিজের উপর। আশা করি নেক্সটেও তাদের এই লেগাসিটা ধরে রাখবে। এই বলেই আজকে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফিজ।